হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ে বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে তার অন্তর্গত 5 নম্বর অধ্যায়ে দেখতে পাচ্ছেন আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। এই আর্দ্রতা অধঃক্ষেপণ কী, এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই আর্দ্রতা এবং অধঃক্ষেপণ চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে গেলে কতগুলো প্রশ্ন পরপর করতে হবে, সেটা আমি এখানে লিখে রেখেছি পরপর এবং বুঝতে সুবিধা হয় যাতে। দেখো, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে জলচক্র কাকে বলে, এর উপাদানগুলি কী কী। অর্থাৎ দেখো, এই আর্দ্রতা এবং অধঃক্ষেপণ যে জিনিসটা আছে এটা কিন্তু জলচক্রেরই অন্তর্গত একটা উপাদান। হ্যাঁ, তো জলচক্র জিনিসটা কি সেটা আমরা প্রশ্ন থেকে বুঝতে পারছি। জলচক্র অর্থাৎ আমাদের পরিবেশের যে একটা উপাদান জল, সেটা যে চক্রাকার পদ্ধতিতে আবর্তিত হচ্ছে সেটাকে বলছে তোমার জলচক্র। তো দেখো, আমরা লিখিত হবে কি কি বলছে। দেখো, জলচক্র হলো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের মধ্যে বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ ও অনুপ্রবেশের দ্বারা সম্পাদিত জলের বিরামহীন চক্রাকার পরিক্রমণ। বিরামহীন চক্রাকার পরিক্রমণ, এটাই হচ্ছে তোমার মানে মূল কথা। জলচক্রের উপাদানগুলি কী কী। দেখো, জলচক্রের প্রক্রিয়া বা উপাদানগুলি কী কী, তার মধ্যে একটা হচ্ছে তোমার বাষ্পীভবন, একটা হচ্ছে ঘনীভবন, আর 3 নম্বর হচ্ছে তোমার অধঃক্ষেপণ। এছাড়াও কিছু কিছু ছোট ছোট উপাদান আছে, যেমন তোমার জলাশয়, সমুদ্র, এগুলো কিন্তু তোমার জলচক্রের উপাদানের মধ্যে পড়ে। কিন্তু প্রধান যে 3টি উপাদান সেটা হচ্ছে তোমার জলীয় বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ। এই 3টে হচ্ছে তোমার জলচক্রের প্রক্রিয়া এবং উপাদান, দুটোই জলচক্রের প্রক্রিয়া বা উপাদান। আর এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই ছবিটা দিতে হবে যে কীভাবে জল প্রকৃতিতে আমাদের আবর্তিত হচ্ছে। এই ছবিটা দিলে পরে কিন্তু তোমার জলচক্রের প্রশ্নের উত্তরটা কিন্তু তোমার ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে জলচক্র কি, এর উপাদান বা প্রক্রিয়াগুলি কী কী, এটা হয়ে গেল। এরপর দেখো যেটা আছে আর্দ্রতা কাকে বলে, অর্থাৎ আমাদের যে টপিকসটার যে নাম আর্দ্রতা এবং অধঃক্ষেপণ, তাহলে আর্দ্রতা কাকে বলে এটা আমাদেরকে তোমার জানতে হচ্ছে। তাহলে আর্দ্রতা কোন জিনিসটাকে বলছে। দেখো, আর্দ্রতা হচ্ছে তোমার নির্দিষ্ট স্থান ও সময়ে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। অর্থাৎ একটা জায়গায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে আছে সেটাই হচ্ছে তার আর্দ্রতা। এই আর্দ্রতার গুরুত্ব কী কী, দেখো এখানে গুরুত্বটা খুব সুন্দর করে দেওয়া আছে। গুরুত্ব হচ্ছে আর্দ্রতার উপস্থিতির কারণেই ঘনীভবন ঘটে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে বিকিরণ শক্তিকে আর্দ্রতা শোষণ করে। 3 হচ্ছে জলচক্রে আর্দ্রতা গুরুত্বপূর্ণ। 4 হচ্ছে অতিরিক্ত আর্দ্রতা স্যাঁতসেঁতে এবং কম আর্দ্রতা শুষ্ক অবস্থা সৃষ্টি করে। অস্বস্তি সূচক মাত্রা আর্দ্রতা দ্বারা নির্ধারিত হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার আর্দ্রতার গুরুত্ব। এবার দেখো, এখানে যেটা আছে আর্দ্রতার গুরুত্ব হলো, এবার আর্দ্রতার শ্রেণী বিভাগ করো এবং বর্ণনা দাও। তাহলে দেখো, আমাদের যে আর্দ্রতা বলে যে জিনিসটা আছে, এই আর্দ্রতাটাকে কিন্তু আমরা কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। সেই ভাগগুলো কি কি, দেখো এইটিকে সাধারণত আমাদের এই দেখাই তোমাদের 3টে ভাগে ভাগ করা হয়। আর্দ্রতাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি 3টি ভাগ, একটা হচ্ছে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা। দেখো, দুটো জিনিস কিন্তু একই, নিরপেক্ষ এবং চরম আর্দ্রতা। 2 নম্বর হচ্ছে বিশেষ আর্দ্রতা, আর 3 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। শুধুমাত্র বাংলাটা পড়লেই হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশটাও তোমাদেরকে একটু জেনে নিতে হবে, এতে কিন্তু তোমার সুবিধা হবে। দেখো, চরম বা নিরপেক্ষ আর্দ্রতা যেটাকে বলছে অ্যাবসলিউট হিউমিডিটি। কোনটাকে বলছে, বলছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে চরম আর্দ্রতা বলে। অর্থাৎ যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ তোমার জলীয় বাষ্প রয়েছে সেটাই হচ্ছে তোমার সেখানকার চরম আর্দ্রতা। অর্থাৎ একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হলো চরম আর্দ্রতা। সাধারণত প্রতি ঘন সেমিতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তার দ্বারা চরম আর্দ্রতার পরিমাপ বোঝানো হয়। অর্থাৎ 15 গ্রাম পার ঘন সেন্টিমিটার। অর্থাৎ এত ঘন সেন্টিমিটার জায়গাতে 15 গ্রাম জলীয় বাষ্প আছে। এরপরে কি আছে, দেখো বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতা কোনটাকে বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুর মোট ওজন এবং সেই বায়ুতে মোট জলীয় বাষ্পের ওজন, এই দুইয়ের অনুপাতকে বলছে তোমার বিশেষ আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা কোনটাকে বলছে, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই তাপমাত্রায় সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার তুলনামূলক শতকরা হিসাবকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক, অর্থাৎ এখানে কিন্তু দুটো জিনিসকে তুলনা করা হয়। একটা সেটা তোমার কী পরিমাণ আছে অর্থাৎ তার চরম আর্দ্রতা কী, আর সেটাকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন
তার যে ডিফারেন্স বা অনুপাত সেটাকে বলছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। এখানে দেখো খুব সুন্দর করে ছক আকারে দেওয়া হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা ইজ ইকুয়াল টু নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ ডিভাইডেড বাই সম উষ্ণতায় সম পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100, অর্থাৎ শতকরা হিসাবে কিন্তু তোমার আপেক্ষিক আর্দ্রতাটাকে প্রকাশ করা হয়। এরপর দেখো এখানে আপেক্ষিক আর্দ্রতা কতগুলো গুরুত্ব দিয়েছে, কি কি আছে বলতো। বায়ুর উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে সম্পর্ক হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক। আর 2 নম্বর কি, আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে কোনো স্থানের বায়ুর আপেক্ষিক স্যাঁতস্যাঁতে ভাব মাপা হয়। 3 হচ্ছে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা থেকে সেই স্থানের ভূপৃষ্ঠের তাপ বিকিরণের হার, ঝড় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা প্রভৃতি পূর্বাভাস পাওয়া যায়। তাহলে এটা গেল তোমার আর্দ্রতার শ্রেণীবিভাগ। তাহলে এই কতগুলো ভাগে কিন্তু আর্দ্রতাকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। এরপরে দেখো যেটা আছে যে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি। দেখো হাইগ্রোমিটার, আর্দ্রতা পরিমাপ করা হয় কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা শুষ্ক আর্দ্রকুণ্ড হাইগ্রোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। আপেক্ষিক আর্দ্রতাটা হচ্ছে তোমার শুষ্ক এবং আর্দ্রকুণ্ড, আর শুধুমাত্র আর্দ্রতা হচ্ছে তোমার হাইগ্রোমিটার। হয়েছে। এরপর দেখো যেটা আছে কি, নিরপেক্ষ বা চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। তাহলে দেখো নিরপেক্ষ এবং চরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য কি। নিরপেক্ষ বা চরম আর্দ্রতা হচ্ছে তোমার কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে বলছে তোমার চরম আর্দ্রতা। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতাটা কি বলছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্পের থাকে এবং ওই উষ্ণতায় ওই পরিমাণ জলীয় বাষ্পকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে বলছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। এরপর দেখো নিরপেক্ষ আর্দ্রতা গ্রাম ঘন সেমিতে প্রকাশ করা হয়, অর্থাৎ তার যে প্রকাশ করার যে ইউনিট সেটা গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারে। আর আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, এটা দ্বিতীয় ডিফারেন্স। তারপর হচ্ছে কি, উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে বলে চরম আর্দ্রতা বাড়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পের যোগান যদি না বাড়ে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমার সম্ভাবনা থাকে। এরপর দেখা যাচ্ছে চরম আর্দ্রতা সর্বাধিক হয় বর্ষাকালে, আর আপেক্ষিক আর্দ্রতাটা তোমার ভোরবেলায় হয় সর্বাধিক। তাহলে এটা গেল তোমার চরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য। এরপর দেখো যেটা আছে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো। সম্পৃক্ত ও অসম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো। তা দেখো সম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত হচ্ছে তোমার, দেখো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু বলছে উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং উষ্ণতা কমলে কমে। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তা হলো সম্পৃক্ত বায়ু। অর্থাৎ যে পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করার দরকার সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ুতে থাকে তখন সেটাকে বলছে সম্পৃক্ত আর্দ্রতা, সম্পৃক্ত বায়ু। এর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। অন্যদিকে অসম্পৃক্ত কোনটাকে বলছে, হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থেকে জলীয় বাষ্প যদি কম থাকে তখন সেটাকে বলছে অসম্পৃক্ত বায়ু। এর আপেক্ষিক আর্দ্রতা হবে 100-এর কম। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু। এরপর দেখো যেটা আছে যে শিশিরাঙ্ক কাকে বলে। তাহলে শিশিরাঙ্ক কি, শিশিরাঙ্ক হচ্ছে তোমার শিশির প্লাস অঙ্ক। অঙ্ক মানে এখানে তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় শিশিরের সৃষ্টি হয় সেটাই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। দেখো কি বলছে শিশিরাঙ্ক, বলছে যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হয় 100%, সেই তাপমাত্রা হলো শিশিরাঙ্ক। দেখো সেই তাপমাত্রা হলো শিশিরাঙ্ক, অর্থাৎ যে অঙ্কটা, যে তাপমাত্রাটা সেটাই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। এরপরে কি আছে, শিশিরাঙ্ক কি। এবার দেখো আছে ঘনীভবন কাকে বলে। তাহলে এতদূর পর্যন্ত আমরা যেটা পড়লাম, এতদূর পর্যন্ত এগুলো আমরা কিন্তু সবই আর্দ্রতার উপরে বেশ করে পড়লাম। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, আমাদের যে উপাদানগুলো, অর্থাৎ ঘনীভবন, অধঃক্ষেপণ, এই যে তোমার উপাদানগুলো যেগুলো আমরা জলচক্রের সময় পড়েছিলাম সেগুলো সম্পর্কে আমাদেরকে এবারে জানতে হবে। দেখো জলচক্রের উপাদান বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ। এবারে উপাদানগুলো সম্পর্কে আমরা এক এক করে জানবো। প্রথম যে উপাদান সেটা হচ্ছে তোমার কি ঘনীভবন। তাহলে আমাদেরকে জানতে হবে যে ঘনীভবন কাকে বলে। ঘনীভবন কোন জিনিসটাকে বলছে। দেখো ঘনীভবন, ঘনীভবন মানে কোনো একটা জিনিস যখন কোনো বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জলকণা বা বরফ কণায় পরিণত হয়। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফ কণায় পরিণত হয় তাকেই বলছে তোমার ঘনীভবন। তাহলে এটা একটা প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফ কণায় পরিণত হয়, জলীয় বাষ্পের পরে একটা কমা দেবে, তারপরে লিখবে জলকণা এবং বরফ কণায় পরিণত হয়, তাকে হচ্ছে ঘনীভবন। তাহলে এটা এক কথায় উত্তর, এখান থেকে শুরু করলেই হবে। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফ কণায় পরিণত হয় তাকেই বলছে তোমার ঘনীভবন। তাহলে ঘনীভবন কাকে বলে, ঘনীভবনের বিভিন্ন রূপগুলি কী কী। তাহলে দেখো আমরা প্রকৃতিতে কিন্তু ঘনীভবনের অনেকগুলো রূপ আমরা
দেখতে পাই, কিন্তু প্রধানত আমরা মেঘটাকেই বেশি প্রেফার করি। কিন্তু কি কি রূপ আছে দেখো, প্রথমেই দেখো আছে শিশির, যেখান থেকে আসছে শিশিরাঙ্ক, তারপর আছে কুয়াশা, তারপর আছে ধোঁয়াশা, তারপর আছে তোমার মেঘ। তাহলে এই চারটে রূপ কিন্তু দেওয়া হয়েছে। এবারে শিশির কোন জিনিসটাকে বলে? দেখো শিশির হচ্ছে রাতে তাপ বিকিরণে বায়ুমণ্ডলের অল্প আর্দ্রতা ঘনীভূত হয়ে ঘাস, গাছ বা ভূপৃষ্ঠের অন্য বস্তুর উপরে জলকণা রূপে অবস্থান করে, এটি হলো শিশির। আমরা শীতকালে কিন্তু শিশির দেখতে পাই, অর্থাৎ ঘাসের ওপরে, বা আমরা যদি শীতকালে যদি মর্নিং ওয়াক করি তাহলে দেখা যায় যে ঘাসের ওপরে তোমার শিশির জমে গেছে, বা অন্য কোনো বস্তুর উপরেও শিশির জমতে পারে। তাহলে এটাই হলো তোমার শিশির। শিশিরাঙ্ক কোনটা? দেখো 0 ডিগ্রি এর নিচে নামলে উষ্ণতা, শিশিরাঙ্কের উষ্ণতা 0 ডিগ্রির নিচে নামলে শিশির কণা বরফ কণা রূপে জমে, এটি হলো তুহিন। তাহলে এটাও তোমার একটা গুরুত্বপূর্ণ যে তুহিন কাকে বলে। তাহলে যখনই শিশির কণাটা বরফ কণায় পরিণত হয়ে যাবে, অর্থাৎ ভূপৃষ্ঠের তাপমাত্রা যদি 0 ডিগ্রির নিচে থাকে, তখন কি হচ্ছে, তখন কিন্তু ওই শিশিরটা বরফে পরিণত হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলছে তুহিন। এবার দেখো কুয়াশা কোনটাকে বলছে। কুয়াশা বলছে শীতকালে দীর্ঘ রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ভোর রাতে অধিক শীতল হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন নিম্ন বায়ু স্তরে ভাসতে থাকে, এটি হলো কুয়াশা। তাহলে আমরা শীতকালে কুয়াশার কথা শুনেছি যে এত কুয়াশা যে আমরা কিন্তু রাস্তা দেখতে পাই না, ফগ বা কুয়াশা। তাহলে কুয়াশাটা কি? কুয়াশাটা হচ্ছে যখন তোমার তাপমাত্রা তোমার শিশিরাঙ্কে পৌঁছায়, তখন ওই জলীয় বাষ্পটা তোমার ধূলিকণা লবণকণার উপরে আশ্রয় করে যখন ভেসে বেড়াচ্ছে, তখনই সেটাকে বলছে কুয়াশা। কুয়াশাটা কিন্তু ওয়ান টাইপ অফ মেঘ বলতে পারো। পার্থক্য শুধু এটাই যে এটা তোমার ভূপৃষ্ঠের কাছাকাছি, আর মেঘটা হয় কিন্তু ভূপৃষ্ঠের উপরে। দেখো এখানে দুটো পার্থক্য দেওয়া হয়েছে, কুয়াশা এবং মেঘ। বলছে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে ঘনীভবনের ফল আর ঊর্ধ্ব আকাশে ঘনীভবনের ফল, এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। শীতকালে ভোরবেলা ঘটে, এটা সারা বছর যে কোনো সময় ঘটে, যেহেতু এটা উপরে হয়। আর অধক্ষেপণের সাথে যুক্ত নয়, এর থেকে অধক্ষেপণ হয়, অর্থাৎ কুয়াশা থেকে কিন্তু কখনো বৃষ্টিপাত হয় না, কিন্তু মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে তোমার এই দুটোর মধ্যে ডিফারেন্স। এটা তোমার লো ল্যাটিচিউডে সৃষ্টি হয়, এটা হাই অল্টিচিউডে সৃষ্টি হয়। এটা হলো দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখো ধোঁয়াশা। তাহলে ধোঁয়াশাটা কি? ধোঁয়া প্লাস কুয়াশা সমান হচ্ছে ধোঁয়াশা। এটা শিল্পাঞ্চলে দেখতে পাওয়া যায়, বুঝতে পারছো তো? তাহলে শিল্প কারখানা, যানবাহন থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস এবং ভাসমান বস্তুকণার সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় যে ধোঁয়াপূর্ণ অবস্থা সৃষ্টি করে, তা হলো তোমার ধোঁয়াশা। অতএব ধোঁয়াশা হলো ধোঁয়া প্লাস কুয়াশা সমান হচ্ছে ধোঁয়াশা। এটি এক ধরনের পরিবেশ দূষণ। এরপর দেখো 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মেঘ। মেঘ কাকে বলছে? হচ্ছে ঊর্ধ্ব আকাশে জলীয় বাষ্পকণা লিনতাপ ত্যাগ করে জলকণা এবং তুষারকণায় পরিণত হয়। ভাসমান জলকণা ও তুষারকণা পুঞ্জীভূত হয়ে বিভিন্ন উষ্ণতায় ভেসে বেড়ালে তা মেঘ। এর থেকেই বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ঘটে। আকাশের মেঘাবৃত অবস্থাকে মেঘাচ্ছন্নতা বলে। মেঘাচ্ছন্নতা অক্টাস এ প্রকাশ করা হয়। অক্টাস মানে কি? 8 ভাগ। মেঘের 8 ভাগের কত ভাগ মেঘাচ্ছন্ন আছে সেটা কিন্তু প্রকাশ করা হয়। তাহলে দেখো আমাদের ঘনীভবনের এই 4টে রূপ সম্পর্কে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম। এরপরে কি আছে দেখো, ঘনীভবনটা আমাদের হলো। ঘনীভবনের কিছু জিনিস, যেমন কুয়াশা এবং ধোঁয়াশার মধ্যে পার্থক্য, কুয়াশা এবং মেঘের পার্থক্য, এটা তো আলোচনা করলাম। কুয়াশা ধোঁয়াশার মধ্যে পার্থক্য কি দেখো, কুয়াশা হচ্ছে যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে ধূলিকণাকে আশ্রয় করে ভাসমান অতি সূক্ষ্ম জলকণা যা অস্বচ্ছ অবস্থা সৃষ্টি করে, এটা হচ্ছে তোমার কুয়াশা। আর ধোঁয়াশা কি? বায়ুমণ্ডলে ধোঁয়ার সাথে কুয়াশা মিশে এক বিষ বাষ্প সৃষ্টি করে, যা বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট করে। কুয়াশা কি? ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে কুয়াশা সৃষ্টি হয়। আর ধোঁয়াশা কোনটা? SO2, NO2 এবং ভাসমান বস্তুকণার সাথে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় ধোঁয়াশার উৎপত্তি হয়। কুয়াশার রং হালকা সাদা, রং প্রধানত ধূসর। ধোঁয়াশার রং কিন্তু প্রধানত ধূসর, তবে দূষকের উপস্থিতির উপর কালো, তামাটে, হালকা হলুদ রঙের হয়ে থাকে। আর কুয়াশা হচ্ছে অস্বচ্ছ অবস্থার কারণে দৃশ্যমানতা কমে, যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটায়, তবে দূষণ নয় বলে স্বাস্থ্য হানিকর নয়। অন্যদিকে ধোঁয়াশাটা কি? এটি মারাত্মক দূষণ, চোখ জ্বালা করে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, হাঁপানি, ব্রঙ্কাইটিস, COPD, ফুসফুসের সমস্যা প্রভৃতির সৃষ্টি হয়। তাহলে এটাই গেল তোমার কুয়াশা এবং ধোঁয়াশার মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার অধক্ষেপণ, অর্থাৎ আমরা একটা উপাদান জলচক, তোমার যে উপাদানগুলো আছে তার মধ্যে তোমার একটা উপাদান, আর্দ্রতার উপাদানগুলোর মধ্যে একটা আমরা জানলাম, সেটা হচ্ছে তোমার ঘনীভবন। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অধক্ষেপণ। তাহলে অধক্ষেপণ কাকে বলছে দেখো,
অধঃক্ষেপণ হচ্ছে অধ প্লাস ক্ষেপণ, ঠিক আছে। অধ মানে কি? অধ মানে হচ্ছে তোমার নিচে, আর ক্ষেপণ মানে পড়া। তাহলে যখনই কোনো জিনিস উপর থেকে নিচে পড়ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য, তখনই সেটাকে আমরা অধঃক্ষেপণ বলতে পারি। দেখো অধঃক্ষেপণ কোন ধারণা বলছে, বলছে যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এই ঘটনাকে অধঃক্ষেপণ বলে। তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন জলকণা বা তুষারকণায় পরিণত হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন সেটা বৃষ্টিপাত, তুষার বা শিলাবৃষ্টি প্রভৃতি রূপে পতিত হয়, তখন সেটিকে বলছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল। কঠিন কি কি? কঠিন হচ্ছে তোমার তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট প্রভৃতি। আর তরল কোনগুলো? তরল হচ্ছে তোমার বৃষ্টিপাত, বৃষ্টিপাত, তুষারপাত। তুষারপাতটা তোমার ইয়ের মধ্যে পড়ছে, কঠিনের মধ্যে পড়ছে। তাহলে বৃষ্টিপাতটা হচ্ছে তোমার তরল। অন্যদিকে দেখো এখানে এই যে কতগুলো জিনিস আছে, তুহিন, কুয়াশা প্রভৃতি, এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো তোমার ঘনীভবনের রূপ, এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। তাহলে অধঃক্ষেপণ কাকে বলে বললাম? এর শ্রেণীবিভাগ অর্থাৎ দুটো ভাগে ভাগ করছে, কঠিন এবং তরল। কঠিনের মধ্যে পড়ছে তোমার তুষারপাত, শিলাবৃষ্টি এগুলো, আর অন্যদিকে তরলের মধ্যে হচ্ছে তোমার বৃষ্টিপাত। হয়েছে? তাহলে এইটাই হচ্ছে তার শ্রেণীবিভাগ। এরপর দেখো কি আছে, ঘনীভবন এবং অধঃক্ষেপণের মধ্যে পার্থক্য। তাহলে আমাদের এই যে তোমার ঘনীভবনটা পড়লাম এবং অধঃক্ষেপণ পড়লাম, দুটোর মধ্যে পার্থক্য কি আছে এই জিনিসটা দেখো এখানে তোমাদের বুঝতে হবে। ঘনীভবন হচ্ছে কি, জলীয় বাষ্প থেকে তরল বা কঠিন জলে রূপান্তর। হ্যাঁ, ঘনীভবন হলো জলীয় বাষ্প থেকে তরল জল বা কঠিন জলে রূপান্তর বা বরফে রূপান্তর, এক কথায় বলা যায়। অন্যদিকে অধঃক্ষেপণটা কি? অধঃক্ষেপণ হলো জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে গঠিত জল, তুষার বা শিলাবৃষ্টি যা আকাশ থেকে পৃথিবীতে পতিত হয়, এটা হচ্ছে তোমার অধঃক্ষেপণ। ঘনীভবন হচ্ছে একটা প্রক্রিয়া, বুঝতে পারছো? ঘনীভবন হচ্ছে একটা প্রক্রিয়া যা জলীয় বাষ্পকে তরল বা কঠিন অবস্থায় নিয়ে যায়, যেমন মেঘ বা কুয়াশা তৈরি হয়। অন্যদিকে অধঃক্ষেপণ হলো সেই ঘনীভূত জল বা বরফের আকারে পতিত হওয়া। বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি প্রভৃতি হচ্ছে একটা উদাহরণ। ঘনীভবন হলো একটা প্রক্রিয়া, আর অধঃক্ষেপণ হচ্ছে একটা ফলাফল, অর্থাৎ ঘনীভবন প্রক্রিয়াটির ফলাফল হচ্ছে তোমার অধঃক্ষেপণ। তাহলে ঘনীভবন আর অধঃক্ষেপণের মধ্যে পার্থক্যটা আমাদের বোঝা গেল। এরপর যেটা আছে দেখো, বৃষ্টিপাত কাকে বলে? আমরা দেখো অধঃক্ষেপণের অনেকগুলো রূপের কথা জানলাম, শিলাবৃষ্টি, কঠিন, তরল, কিন্তু অধঃক্ষেপণ বলতে প্রধানত কিন্তু আমাদের বৃষ্টিপাতকে আমরা বেশি মানে উদাহরণ হিসাবে ব্যবহার করি। এবং এখানে বলেছে চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। তাহলে দেখো বৃষ্টিপাত কাকে বলে এবং চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে যে বৃষ্টিপাতগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা প্রধানত চারটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। সেই চারটে ভাগ সম্পর্কে কিন্তু এখানে তোমাকে আলোচনা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কাকে বলে সেটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে। এবার দেখো এখানে যে বৃষ্টিপাত আছে সেটা হচ্ছে, প্রথমে বৃষ্টিপাত কাকে বলে এটা আমরা জেনে নিই। বৃষ্টিপাত কোন জিনিসটাকে বলছে দেখো, বলছে যে সাধারণত ঊর্ধ্ব আকাশে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং মেঘ হিসাবে ভেসে বেড়ায়। মেঘের মধ্যে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাসমূহ পরস্পরের সাথে মিলিত হয়ে বড় জলকণায় পরিণত হয়। এই ভারী জলকণা বাতাসে আর ভেসে থাকতে না পেরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে এসে পড়ে, একে বলছে তোমার বৃষ্টিপাত। যখনই মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে এসে পড়ছে তখন সেটাকে বৃষ্টিপাত বলছে। এর বৃষ্টিপাতকে কটা ভাগে ভাগ করছে দেখো, পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টি। এই প্রধানত তিনটে ভাগে ভাগ করছে। এবার ঘূর্ণবাদজনিত বৃষ্টিকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টি, একটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টি। এবার দেখো প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমাদেরকে এক এক করে আলোচনা করতে হবে। প্রথম হচ্ছে পরিচলন বৃষ্টি কাকে বলে। তাহলে পরিচলন বৃষ্টি কাকে বলছে, যে ভূপৃষ্ঠ উষ্ণ হলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবল বেগে উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেটিকে বলছে পরিচলন বৃষ্টিপাত। হ্যাঁ, এই প্রকৃতির বৃষ্টিপাত কিন্তু জলাশয়ের কাছাকাছি বা জলাশয়ে কিন্তু বেশি হয়। পদ্ধতি কি বলছে, ভূপৃষ্ঠ যে সমস্ত স্থানে জলভাগ বেশি সেখানে দিনের বেলায় প্রখর সূর্যরশ্মিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা এবং প্রসারিত হয়ে দ্রুত অনেক উপরে উঠে গিয়ে শীতল এবং ঘনীভূত হয়ে প্রথমে মেঘের সৃষ্টি করে, পরে সেই মেঘে উপস্থিত জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হয় ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পরিচলন বৃষ্টিরূপে নেমে আসে। উদাহরণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বিকেলের দিকে এই বৃষ্টি হয়। আর ছবিটা দেখো এরকম ছবিটা হবে, আমি বই থেকে করলাম না, টেক্সট বই থেকে, তার কারণ হচ্ছে ছবিগুলো কিন্তু এত সুন্দর করে কিন্তু টেক্সট বইয়ে দেওয়া নেই। 2 নম্বর হচ্ছে দেখো
আচ্ছা, পরিচালন বৃষ্টি সম্পর্কে আমি কয়েকটা তথ্য দেখো দিয়ে রাখি। যেমন এখানে তোমার জলাশয়ে এই বৃষ্টিটা বেশি হয়। দেখো আমাদের পৃথিবীতে কিন্তু 3 ভাগ জল আছে, 1 ভাগ স্থল আছে, তাই তো? তো আমাদের পৃথিবীতে টোটাল যে বৃষ্টিপাত হয়, সেই টোটাল বৃষ্টিপাতের বেশিরভাগটাই কিন্তু জলাশয়ে হয়। বুঝতে পেরেছো? আমাদের যে সমুদ্র আছে সেখানেও তো বৃষ্টিপাত হয়, আবার স্থলভাগেও বৃষ্টিপাত হয়। তাহলে সমুদ্র হতে যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু পরিচলন প্রকৃতির বৃষ্টিপাতই কিন্তু হয়ে থাকে, এবং এই বৃষ্টিপাতের পরিমাণটাই কিন্তু পৃথিবীতে বেশি হয়। আর স্থলভাগে যে বৃষ্টিপাতটা হয় সেই বৃষ্টিপাতের মধ্যে কিন্তু এই শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিন্তু বেশি পরিমাণে হয়, অর্থাৎ পাহাড়ে ঢালে ধাক্কা লেগে কিন্তু বৃষ্টিপাতটা হয়ে থাকে, যার জন্য আমাদের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতটা কিন্তু বেশি হয়। এবার দেখো আমরা শৈলক্ষেপ বৃষ্টি সম্পর্কে আলোচনা করছি। ধারণা প্রথমে বলছে, জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গায়ে প্রতিহত হয়ে পর্বতের গা বেয়ে ওপরে উঠে গিয়ে ক্রমশ শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিপাদ ঢালে। দেখো এই জিনিসটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে যে প্রতিপাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, অনুবাদ ঢালে কিন্তু ঘটায় না। ঠিক আছে? প্রতিপাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিপাতকে শৈলক্ষেপ বৃষ্টি বলে। পদ্ধতি কি? জলীয়বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে ওঠে এবং উপরে উঠে প্রসারিত এবং শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিপাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এরপর পর্বত অতিক্রম করে ওই বায়ু বিপরীত দিকে অনুপাত ঢাল বেয়ে ওপরের থেকে নিচে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। এজন্য পর্বতের অনুপাত ঢাল ও এর সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয় এবং বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হয়। তাহলে এটা দেখো প্রতিপাদ ঢাল এবং অনুপাত ঢাল। প্রতিপাদ ঢালে অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু অনুপাত ঢালে বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হয়, অর্থাৎ কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হয় না। আমাদের ভারতবর্ষের একটা উদাহরণ খুব সুন্দর, সেটা হচ্ছে তোমার এই মেঘালয়ের চেরাপুঞ্জি হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অন্যদিকে শিলং কিন্তু বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। যেমন দেখো মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি মৌসিনরামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল শৈলক্ষেপ বৃষ্টিপাত হলেও খাসি পাহাড়ের উত্তর দিকে অর্থাৎ অনুপাত ঢালে শিলং তোমার বৃষ্টিছায়া অঞ্চলে পরিণত হয়েছে। ঠিক আছে? কিন্তু আবার কি, মেঘালয়ের রাজধানী কিন্তু হচ্ছে আবার শিলং। বুঝতে পেরেছো? অর্থাৎ যে অঞ্চলটিতে রাজধানীর সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বৃষ্টিছায়া অঞ্চল, যেখানে বৃষ্টিপাতটা কিন্তু কম হয় এবং সেখানেই কিন্তু তোমার রাজধানীর সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যদি মেঘালয়কে বেড়াতে যাই তাহলে কিন্তু আমাদেরকে এই শিলংয়ে যে বসবাস মানে হোটেলে থাকতে হবে, এবং আমরা ঘুরতে যদি যাই তখন কিন্তু আমরা চেরাপুঞ্জিতে কিন্তু ঘুরে আসতে পারবো বা মৌসিনরামে গিয়ে ঘুরে আসতে পারবো, যেখানে বৃষ্টিপাতটা কিন্তু সব থেকে বেশি হয়। ওখানে কিন্তু কোনো হোটেল নেই। যাই হোক, আমি তোমাদের বলে রাখলাম। এরপর দেখো যেটা আছে ঘূর্ণবাদজনিত বৃষ্টি। এবার ঘূর্ণবাদজনিত বৃষ্টি কোনটাকে বলছে? বাতাসের ঘূর্ণন গতির জন্য জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ওপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিপাত ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত নামে পরিচিত। এর পদ্ধতি কি? দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, দুটো ঘূর্ণবাদ সম্পর্কে তোমাদেরকে বলতে হবে। ক্রান্তীয় ঘূর্ণবাদটা কি বলছে? ক্রান্তীয় অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল এবং ভারী বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে, কিন্তু কেন্দ্রে প্রবেশ করার আগেই ওই বায়ু কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে প্রবল বেগে উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে এই প্রকার বৃষ্টিপাত ঘটায়। সুতরাং সমুদ্র সংলগ্ন ক্রান্তীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত হয়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কোনটাকে বলছে নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতল এবং উষ্ণবায়ু পরস্পরের অভিমুখে প্রবাহিত হলে উষ্ণবায়ু হালকা হয়ে শীতল বায়ুর উপরে উঠে যায়। এই যে দেখো দুটো বায়ু যখন ধাক্কা হচ্ছে তখন শীতল বায়ুর উপরে উষ্ণ বায়ুটা উঠে যায়, যেহেতু হালকা। ফলে ভিন্নধর্মী বায়ুর মাঝে সীমান্ত তৈরি হয়। উষ্ণ বায়ু ক্রমাগত উপরে উঠে থাকার জন্য বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প শীতল এবং ঘনীভূত হয় এবং সীমান্ত বরাবর ঘূর্ণজনিত বৃষ্টিপাত ঘটায়। উদাহরণ হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখো এখানে দুটো ছবি এখানে দেওয়া হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে এই ছবিটা হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে উপরে উঠে গিয়ে এখানে তোমার ঘূর্ণপাতের সৃষ্টি হয়েছে সমুদ্র সংলগ্ন অঞ্চলে। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হচ্ছে? নাতিশীতোষ্ণ অঞ্চলে এইটা হচ্ছে তোমার ঘূর্ণবাদজনিত বৃষ্টি। এখানে দুটো, একটা শীতল এবং একটা উষ্ণ বায়ুর সংঘর্ষ হয়, এবং উষ্ণ বায়ুটা যেহেতু হালকা সেটা কিন্তু উপরে উঠে যায় এবং উপরে উঠে মেঘের সৃষ্টি করে তোমার বৃষ্টিপাত ঘটায়। এখানে কিন্তু সীমান্তের সৃষ্টি হয়। এইটা কিন্তু প্রশ্ন আসে যে সীমান্ত কোন বৃষ্টিপাতে, মানে উষ্ণ বায়ু এবং শীতল বায়ুর সীমান্ত কোন বৃষ্টিপাতে সৃষ্টি হয়, তখন তোমাদের হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু হবে না। তাহলে এটা গেল তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এবং তার সঙ্গে সঙ্গে তোমার বৃষ্টিপাতের প্রকারভেদ। এরপর দেখো আমাদের যেটা করতে হচ্ছে যে পৃথিবীতে নিরক্ষীয় অঞ্চলে প্রধানত বিকেলের দিকে পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত হয় কেন?
তা দেখো আমাদের যে বিকালের দিকে কিন্তু নিরক্ষীয় অঞ্চলে পরিচালন প্রকৃতির বৃষ্টিপাত হয়। তার কারণ ওই যে আমরা এখন বললাম যে জলাশয় বেশি এবং পরিচালন প্রকৃতির বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে। দেখো নিরক্ষীয় অঞ্চলে সারাদিন বাষ্পীভবনের ফলে এবং দুপুরের পর থেকে বায়ুমণ্ডলের তাপ দ্রুত হ্রাস পাওয়ার ফলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাড়ে এবং জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে প্রধানত বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ পরিচালন বৃষ্টিপাত হয়। এরপর দেখো যেটা আছে যে উদাহরণ দিলাম বৃষ্টিতে হয় কেন। এবার তো বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে উদাহরণ দাও। তাহলে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে আমি এটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম শিলং নিয়ে। হ্যাঁ, তাহলে বৃষ্টির ছায়া অঞ্চলটা কি? বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে অনুবাদ ঢালে সৃষ্টি হয়। এটা কিন্তু মনে রাখবে যে বৃষ্টির ছায়া অঞ্চল কিন্তু অনুবাদ ঢালে সৃষ্টি হয়, আর বৃষ্টিপাতটা হয় কিন্তু প্রতিবাদ ঢালে। দেখো বৃষ্টির ছায়া অঞ্চল আবার পুনরায় আমি বলছি, ওই যে জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু কোনো উঁচু মালভূমি বা পর্বতে বাধা পেয়ে প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর তাতে জলীয়বাষ্প থাকে না বললেই চলে। ওই প্রায় শুষ্ক বায়ু পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপর দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছালে এর প্রভাবে সেখানে বৃষ্টিপাত কিন্তু খুবই কম হয়। পাহাড়ের বায়ুমুখী ঢালের বিপরীত দিকে প্রায় বৃষ্টিহীন অনুপাত ঢালেকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। উদাহরণ কি হচ্ছে, এটা পশ্চিমঘাট বলেছে বা শিলংটা বলতে পারে। মেঘালয়ের মালভূমির অনুবাদ ঢালে অবস্থিত শিলং বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। তাহলে এটা গেল তোমার বৃষ্টির ছায়া অঞ্চল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে পৃথিবীর সিংহভাগ বৃষ্টিপাত কোথায় কোন পদ্ধতিতে হয়ে থাকে। তাহলে আমি এটা নিয়ে আগে আলোচনা করলাম যে পৃথিবীর তিন ভাগ জলভাগ সমুদ্রে সর্বাধিক বৃষ্টিপাত হয় পরিচালন পদ্ধতিতে, আর স্থলভাগে বেশিরভাগ বৃষ্টিপাত হয় তোমার শৈলক্ষেপ পদ্ধতিতে। এরপর দেখো পরিচালন বৃষ্টি এবং শৈলক্ষেপ বৃষ্টির মধ্যে পার্থক্য কী। পরিচালন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্যটা কি বলছে, প্রবল উষ্ণতায় সৃষ্ট উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভবনের ফলে যে বৃষ্টিপাত ঘটায় তা হলো তোমার পরিচালন বৃষ্টি। অন্যদিকে শৈলক্ষেপ কি বলছে, জলীয়বাষ্পপূর্ণ বায়ু বা মেঘ প্রতিহত হয়ে উঁচু পর্বত বা মালভূমিতে বাধা পেয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেটা হচ্ছে তোমার শৈলক্ষেপ বৃষ্টি। এরপর দেখো হচ্ছে প্রখর উষ্ণতায় ভূপৃষ্ঠের জলভাগ থেকে জলীয়বাষ্প উপরে উঠে ঘনীভবনের মাধ্যমে লীন তাপ ত্যাগ করে যে মেঘ সৃষ্টি হয় তার থেকেই ঝমঝমিয়ে পরিচালন বৃষ্টি ঘটে। অন্যদিকে শৈলক্ষেপ কি ওই জলীয়বাষ্পপূর্ণ বায়ু বা মেঘ বাতাসে ভেসে বেড়াতে বেড়াতে পর্বত বা উচ্চভূমির প্রতিবাদ অংশে বাধা পেয়ে আরও উপরে উঠে ঘনীভূত হয়ে প্রতিবাদ ধারে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলছে তোমার শৈলক্ষেপ বৃষ্টি। বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ থেকে এই বৃষ্টি হয়। দেখো পরিচালন বৃষ্টি কিন্তু হয় কিউমুলোনিম্বাস মেঘ থেকে। অন্যদিকে শৈলক্ষেপ বৃষ্টি হয় তোমার বাদল বা নিঃশ্বাস মেঘ থেকে এই বৃষ্টি হয়। তারপর দেখো পরিচালন বৃষ্টিতে প্রখর উষ্ণতা, জলভাগ বা সমুদ্রের অধিক বিস্তার, বাতাসে প্রচুর জলীয় বাষ্পের যোগান প্রভৃতি পরিবেশ এই বৃষ্টিপাতের পক্ষে অনুকূল। অন্যদিকে শৈলক্ষেপ বৃষ্টি কি সমুদ্রের কাছে পর্বতের অবস্থান, পর্বতের সঙ্গে আড়াআড়ি বায়ু বা মেঘের সংঘর্ষ, বরফাবৃত পর্বতের উপরিভাগ প্রভৃতি পরিবেশ এই বৃষ্টিপাত ঘটায় অনুকূল। আর এবার কি আছে পরিচালন বৃষ্টি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন তোমার প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়। অন্যদিকে মধ্য অক্ষাংশীয় অঞ্চলের পর্বত বা উচ্চভূমির প্রতিবাদ ঢালে এই বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার দুটো বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য। নেক্সট কি আছে দেখো, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। তাহলে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তোমার রেন গজ। ঠিক আছে, এই উত্তরটা হবে তোমার রেন গজ যন্ত্রের সাহায্যে তোমার কোন বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেন গজের সাহায্যে। এই দেখো বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেন গজের সাহায্যে। কোনো স্থানে বৃষ্টিপাত মাপা হয়, বৃষ্টিপাত সেমি বা ইঞ্চিতে মাপা হয়, তবে সেমি বা মিমি এককের ব্যবহারটা কিন্তু বেশি। নেক্সট যেটা আছে দেখো সমবর্ষণ রেখা। তাহলে সমবর্ষণ রেখা কোনটাকে বলছে? সমবর্ষণ রেখা হচ্ছে সমান বর্ষণযুক্ত বা বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে মানচিত্রে দেখানো হয় তাকেই হচ্ছে তোমার সমবর্ষণ রেখা। দেখো আইসো হাইট, এটা কিন্তু মনে রাখবে। আইসো হাইট কি? আইসো হাইট হচ্ছে সমান, আর হাইট অর্থাৎ হচ্ছে বৃষ্টিপাত। পৃথিবীর একই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে মানচিত্রে দেখানো হয় তাকেই বলছে সমবর্ষণ রেখা। তাহলে এটা গেল তোমার সমবর্ষণ রেখা। এরপর আমাদেরকে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে জলবায়ু অঞ্চল কাকে বলে। তাহলে দেখো জলবায়ু অঞ্চল অর্থাৎ যখন একটা নির্দিষ্ট অঞ্চলে বা একটা বিস্তীর্ণ অঞ্চলে যখন একটা নির্দিষ্ট প্রকৃতির জলবায়ু দেখা যায় তখন সেটিকে আমরা বলছি জলবায়ু অঞ্চল। তাহলে দেখো জলবায়ু অঞ্চল কোনটাকে বলছে? হচ্ছে নির্দিষ্ট অঞ্চল যেখানে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির কার্যকারিতা প্রায় এক হওয়ার কারণে সমগ্র অঞ্চলটিতে প্রায় একই ধরনের জলবায়ুগত অবস্থা বিরাজ করে, তা হলো তোমার জলবায়ু অঞ্চল। এবার দেখো এই জলবায়ু অঞ্চলগুলিকে কিন্তু পৃথিবীকে এই জলবায়ু যে অঞ্চলগুলিকে কিছু কিছু আবহবিদ যেমন কোপেন, থর্নথয়েট, তারপর ট্রেওয়ার্থা প্রমুখ জলবায়ু বিজ্ঞান ও পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন এবং তাদের ভাগ অনুযায়ী দেখো পৃথিবীতে প্রায় 12টি জলবায়ু অঞ্চল আছে। এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4
4 × 3 = 3 × 4 = 12টা। এই 12টা কী কী দেখো, প্রথমে বলছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তৈগা জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, চীন দেশীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, স্টেপ জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, পার্বত্য জলবায়ু অঞ্চল, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল, মহাদেশীয় জলবায়ু অঞ্চল এবং সামুদ্রিক এবং সাভানা জলবায়ু অঞ্চল। তবে আমাদেরকে নির্দিষ্ট কতগুলো জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়তে হবে। এই তোমার যে 12টা আছে 12টা সম্পর্কে তোমাদের না পড়লে হবে, এখানে কতগুলো নির্দিষ্ট দেওয়া আছে। যেমন দেখো, আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, চীন দেশীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, স্টেপ জলবায়ু অঞ্চল, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল, মহাদেশীয় জলবায়ু অঞ্চল, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই কতগুলো সম্পর্কে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10টা, 12টা আছে, 10টা তোমাকে পড়তে হবে। এবার দেখো, সাধারণত কিছু কিছু যেমন আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এটা কোথায় কোথায় দেখা যাচ্ছে, অবস্থান কী কী দেখো। প্রথমে বলছে দক্ষিণ আমেরিকা, ব্রাজিলের মধ্যভাগ, আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন, ক্যামেরুন, এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওসিয়ানিয়া, পাপুয়া, তারপরে নিউ গিনি প্রভৃতি, অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি যেগুলো আছে। এর বৈশিষ্ট্য কী বলছে, অধিক উষ্ণতা, সারা বছর তোমার প্রায় 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর নিরক্ষীয় শান্তাবস্থা এবং ITCZ এখানে অবস্থান করছে। আর অধিক বৃষ্টিপাত, অর্থাৎ এখানে কিন্তু বিকালের দিকে ওই 4 o'clock অর্থাৎ পরিচ্ছন্ন প্রকৃতির বৃষ্টিপাত হয়। 5 নম্বর কি, ভ্যাপসা গরম এবং গুমোট আবহাওয়া। তারপর 6 নম্বর কি, ঋতু পরিবর্তনহীন জলবায়ু, অর্থাৎ এখানে কিন্তু কোনো ঋতু পরিবর্তন হয় না। উষ্ণতা কীরকম থাকে, উষ্ণতা তোমার বলছে সারা বছর 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর বৃষ্টিপাত হয় প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার। এরপর দেখো আমরা আসছি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের কাছে, কর্কটক্রান্তি বা মকরক্রান্তির কাছে যে মৌসুমী জলবায়ুটা বিরাজ করছে সেটা। এটা কি আমাদের এশিয়া, ভারতীয় উপমহাদেশ যেমন ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, চীন, দক্ষিণ এশিয়া ইত্যাদি, আর আফ্রিকার পশ্চিম অংশে এবং দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, গিয়ানা এবং অস্ট্রেলিয়ার উত্তর অংশে এই জলবায়ু দেখা যায়। এর বৈশিষ্ট্য কি, মৌসুমী বায়ুর প্রভাব। জলবায়ুতে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব খুব বেশি। বৃষ্টিপাত, উষ্ণতা, ঋতু পরিবর্তন মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর বিপরীতমুখী বায়ু প্রবাহ, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিক 180 ডিগ্রি পরিবর্তন ঘটে। গ্রীষ্মকালে দক্ষিণ থেকে উত্তরে এবং শীতকালে উত্তর থেকে দক্ষিণে বয়ে যায়। তারপর কি আছে, অনিশ্চিত এবং অনিয়মিত মৌসুমী বায়ু, বৃষ্টিপাত এবং মৌসুমী বায়ু, অর্থাৎ মোট বৃষ্টিপাতের 90% কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে হয়। তবে বৃষ্টি অত্যন্ত অনিশ্চিত, অনিয়মিত এবং বৃষ্টির বন্টন সর্বত্র সমান নয়। ঋতু পরিবর্তন হয়। ঋতু পরিবর্তন কি, অর্থাৎ এখানে মৌসুমী বায়ুর আগমন প্রত্যাগমনে কিন্তু 4টি ঋতু, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই 4টি কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর দেখো উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু কোথায় দেখা যায়, যেখানে মরুভূমি আছে, যেমন আমাদের যে সমস্ত অঞ্চলের উপর আয়ন বায়ু বয়ে যাচ্ছে সেইখানে কিন্তু তোমার মরুভূমির সৃষ্টি হয়েছে। দেখো কি আছে, আফ্রিকা মহাদেশের সাহারা সব নিরক্ষরেখার কাছাকাছি কিন্তু আছে। উত্তর আমেরিকার সেনেরান, দক্ষিণ আমেরিকার আটাকামা, এশিয়ার মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ার পশ্চিম অংশ। বৈশিষ্ট্য কি, উষ্ণ এবং শুষ্ক জলবায়ু, জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির, দিনে প্রচণ্ড গরম, রাতে প্রচণ্ড ঠান্ডা, উপক্রান্তীয় শান্ত বলয়ের অন্তর্গত। উষ্ণতা হচ্ছে গ্রীষ্মকালে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে 50 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। আর উষ্ণতার প্রসার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক উষ্ণতার প্রসার 15 ডিগ্রি সেলসিয়াস, আর বৃষ্টিপাত হচ্ছে তোমার 25 সেন্টিমিটারের কম, একেবারেই কম। এরপর দেখো আমরা পড়বো চীন দেশীয় জলবায়ু অঞ্চল, বলতে চীনের দক্ষিণ পূর্ব, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ আমেরিকা, উরুগুয়ে এই জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য কি, হচ্ছে উপক্রান্তীয় আর্দ্র প্রকৃতি বা উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির। জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব থাকে। উষ্ণতা হচ্ছে তোমার গ্রীষ্মকালে 25 থেকে 27 ডিগ্রি এবং শীতকালে 7 থেকে 10 ডিগ্রি। বৃষ্টিপাত হচ্ছে গড়ে 100 থেকে 150 সেন্টিমিটার। এরপর দেখো ভূমধ্যসাগরের জলবায়ু, যে ভূমধ্যসাগরীয় পার্শ্ববর্তী অঞ্চল, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার চিলির মধ্যভাগ, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার পার্থ এবং অ্যাডিলেড এই অঞ্চলে দেখা যায়। বৈশিষ্ট্য কি, নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এবং 2 নম্বর হচ্ছে শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল, অর্থাৎ আমাদের মৌসুমী বায়ুর পুরোপুরি বিপরীত। অর্থাৎ আমাদের যেমন দেখো শীতকালটা হয় শুষ্ক এবং আর্দ্র হয় কিন্তু গ্রীষ্মকালটা, কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু কিন্তু এর অপোজিট, অর্থাৎ এখানে কিন্তু শুষ্ক হচ্ছে তোমার গ্রীষ্মকাল এবং আর্দ্র হচ্ছে শীতকাল। এরপর 3 নম্বর কি, গ্রীষ্মকালে উচ্চচাপ এবং শীতকালে নিম্নচাপ অবস্থান করে। স্বল্প বৃষ্টিপাত, অর্থাৎ উচ্চচাপ বলয় থেকে শীতকালে সরে যায় বলে পশ্চিমা বায়ু উন্মুক্ত সমুদ্র থেকে স্বল্প পরিমাণ জলীয়বাষ্প গ্রহণ করতে পারে, বৃষ্টিপাত কম হয়। আর কি, স্থানীয় বায়ু প্রভাব, অর্থাৎ এখানে কিছু কিছু উষ্ণ এবং শীতল স্থানীয় বায়ু আছে, যার ফলে কিন্তু তাপমাত্রাটা তোমার প্রভাবিত হয়। এরপর দেখো স্টেপ জলবায়ু। স্টেপ জলবায়ু কোনটাকে বলছে, ইউরেশিয়ার স্টেপ, উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, দক্ষিণ আফ্রিকার ভেল্ট এবং অস্ট্রেলিয়ার ডাউন্স, এই কতগুলো অঞ্চল, অর্থাৎ তৃণভূমি যেগুলোতে দেখতে
দেখতে পাওয়া যায়। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা করে, যেমন স্টেপ, প্রেইরি, পম্পাস, ভেল, ডাউন সবই কিন্তু হচ্ছে তোমার তৃণভূমি স্টেপ জলবায়ু অঞ্চলে। এর বৈশিষ্ট্য কি বলছে, মহাদেশের অভ্যন্তর অবস্থানের কারণে জলবায়ু চরম প্রকৃতির হয়। শীতকালে বেশ শীত পড়ে, উষ্ণতা হচ্ছে তোমার গ্রীষ্মকালে 20 থেকে 25 ডিগ্রি, শীতকালে কিন্তু হিমাঙ্কের নিচে। আর বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত হচ্ছে তোমার 25 থেকে 50 সেন্টিমিটার, আর দু মাসে বেশ কয়েক মাস কিন্তু বৃষ্টিহীন। এরপর দেখো পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু। এটা কোথায় দেখাতে পাওয়া যায়, উত্তর পশ্চিম ইউরোপ, কানাডা, আলাস্কার উপকূল, চিলির দক্ষিণ অংশ, নিউজিল্যান্ডের দক্ষিণ অংশ। বৈশিষ্ট্য কি, এক নম্বর হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে জলবায়ু নাতিশীতোষ্ণ, পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টি হয়, শীতকালে তুষারপাত ঘটে। উষ্ণতা গ্রীষ্মকালে থাকে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড় উষ্ণতা থাকে 2 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বলছে পর্বতের প্রতিপাত ঢালে বৃষ্টিপাত বেশি, 250 সেন্টিমিটার বেশি, অন্তত অনুপাত ঢালে কম। এরপর মহাদেশীয় জলবায়ু। মহাদেশীয় মানে হচ্ছে চরম প্রকৃতির, অর্থাৎ অত্যধিক গরম এবং অত্যধিক ঠান্ডা, এবং সমুদ্রের প্রভাব কিন্তু একবারেই থাকে না। দেখো উত্তর আমেরিকার গ্রেট বেসিন, এশিয়ার মধ্যভাগ, দক্ষিণ আমেরিকার পাটাগোনিয়া। বৈশিষ্ট্য কি, জলবায়ু চরম প্রকৃতির, বৃষ্টি বেশ কম, শীতকালে তুষারপাত হয়, উষ্ণতা গ্রীষ্মকালে দুপুরে 35 ডিগ্রি অতিক্রম করে এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে, বৃষ্টিপাত গড়ে 25 থেকে 50 সেন্টিমিটার। এরপর দেখা হচ্ছে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। এটা তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার পূর্ব উপকূলে দেখা যায়, ইউরোপের জার্মানি, পোল্যান্ড প্রভৃতি। বৈশিষ্ট্য কি, জলবায়ু কিছুটা চরম, সারা বছর বৃষ্টি হয়, শীতকালে তুষারপাত ঘটে, উষ্ণতা গ্রীষ্মকালে 22 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে, গড় বৃষ্টিপাত হচ্ছে তোমার বছরে 50 থেকে 100 সেন্টিমিটার। এরপর লাস্ট যেটা আছে তুন্দ্রা প্রকৃতির জলবায়ু। এটা কোথায় কোথায় দেখা যায়, কানাডার উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা, গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূল, 2 নম্বর হচ্ছে নরওয়ে, সুইডেন, গ্রিনল্যান্ড, 3 নম্বর হচ্ছে সাইবেরিয়ার উত্তর অংশ। বৈশিষ্ট্য কি বলছে, শীতকাল দীর্ঘস্থায়ী এবং গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী, শীতকালে প্রবল তুষারপাত ঘটে, 4 হচ্ছে সারা বছর জলবায়ু শীতল, উষ্ণতা গ্রীষ্মকালে তোমার 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে -20 ডিগ্রি সেলসিয়াস, এবং 3 নম্বর হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার কখনো 20 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, বৃষ্টিপাত গড়ে হচ্ছে প্রায় 50 সেন্টিমিটার, শীতকালে কিন্তু প্রবল তুষারপাত হয়। তাহলে এতদূর পর্যন্ত পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাবে। এবং এই যে গ্রাফগুলো আছে, এই যে তোমার বৃষ্টিপাত এবং উষ্ণতার মধ্যে যে সম্পর্ক, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। যেমন নিরক্ষীয় অঞ্চলে গ্রাফটা কিন্তু সমান, অর্থাৎ তাপমাত্রাও যেমন, বৃষ্টিপাত কিন্তু সমান সমান হবে। আবার তোমার ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে দেখো, তো তাপমাত্রা যেমন বাড়ছে, বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বাড়ছে। আবার তোমার মৌসুমী জলবায়ু দক্ষিণ গোলার্ধে কিন্তু তার অপোজিট। এরকম করে মরু জলবায়ু অঞ্চলে দেখতে পাচ্ছ বৃষ্টিপাত একেবারে কম, তাপমাত্রা অত্যধিক বেশি। এটা হচ্ছে তাপমাত্রার গ্রাফ, এটা হচ্ছে বৃষ্টিপাতের গ্রাফ। হ্যাঁ, তাহলে এই করে ভূমধ্যসাগরীয় জলবায়ু এটা তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে এতদূর পর্যন্তই। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাতে কী হবে, যখনই আমি কোনো ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।